আসসালামু আলাইকুম। বিগত ২০ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নের আলোকে আমরা ক্রোমাস্টোন থেকে শুরু করতেছি চ্যাপ্টার অ্যানালাইসিস, যেখানে বিগত ২০ বছরের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে সেগুলো আমরা তোমাদেরকে বলে দিব, বুঝাই দিব। এবং প্রত্যেকটা টপিক, সেই হট টপিকগুলো তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবা, কীভাবে পড়াশোনা করবা সেটাও শর্টে বলে দিব। আমি জুনেফ হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, এই দেখো, এইখানে এইখানে হচ্ছে প্রত্যেকটা টপিক র্যাঙ্ক করা আছে। আহ, পরিবেশ রসায়ন, আজকে আমরা এটা ক্লিয়ার করব। এবং এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে গ্রিন হাউস গ্যাস এবং এর ক্ষতিকর দিক, এই টপিক থেকে। এখন গ্রিন হাউস গ্যাস ও এর ক্ষতিকর দিক কিন্তু অনেকগুলা পার্ট আছে, যেরকম প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাস সেটা কত পার্সেন্ট গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে, তার পাশাপাশি প্রত্যেকটা গ্রিন হাউস যে স্তর আছে এখানে গ্যাসগুলোর হচ্ছে ক্ষতিকারক দিক, সেগুলো আমরা হচ্ছে কিভাবে প্রিভেন্ট করব, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ইনক্লুডেড, ঠিক আছে? তো এখান থেকে বিগত ২০ বছরে ১৬টা প্রশ্ন আসছে, একদম হট টপিক, ঠিক আছে? এরপর এরপর হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, সূত্র ও রাশিগুলোর একক। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, সূত্র এবং রাশিগুলোর একক, এখান থেকে বিগত ২০ বছরে ১৩টা প্রশ্ন আসছে, যেখানে আমরা হচ্ছে কি পড়ব, আমরা হচ্ছে অ্যামাগার বক্ররেখা, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, বিভিন্ন যে তাপগতীয় রাশি আছে, আয়তন, তাপমাত্রা, চাপ, তাদের একক এবং কয়েকটা মান, সেগুলো পড়ব। এবং এখান থেকে বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসছে। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, উপাদান ও কাজ। আমাদের বায়ুমণ্ডল কী নিয়ে গঠিত, তার স্তর কয়টা আছে, কোন স্তরে বিশেষত্ব কী আছে, এবং ওই স্তরের ভূমিকা কী, ঠিক আছে? এগুলা নিয়ে মোটামুটি বিগত ২০ বছরে প্রায় ১১টা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে বয়েলের সূত্র ও ম্যাথ। আমি এটাকে আলাদা করে কেন লিখছি, কারণ শুধুমাত্র এই সূত্র থেকেই অনেকগুলো ম্যাথ আসছে, অনেকগুলো, কয়টা, প্রায় ৯টা প্রশ্ন আসছে। কিন্তু অন্যান্য চার্লসের সূত্র থেকে একটা প্রশ্ন আসে না বিগত ২০ বছরে। ভাবতে পারো যে শুধুমাত্র বয়েলের সূত্র থেকেই বিগত ২০ বছরে ৯টা প্রশ্ন আছে, মানে প্রত্যেক ২ বছরে একটা করে আসতেছে, এরকম বলা যায়, ঠিক আছে? কিন্তু চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো, ওইখান থেকে খুব একটা আসে নাই, খুব ইম্পর্ট্যান্ট। তারপর গ্যাসের কণার গতিশক্তির হিসাব। গ্যাসের কণার গতিশক্তির হিসাব, এখান থেকে বিগত ২০ বছরে প্রায় ৮টা প্রশ্ন আসছে। এই গ্যাসের কণার গতিশক্তির হিসাবে কি কি আছে, আমাদের গতিশক্তির সূত্র, বিভিন্ন বেগ, তাই না, আরএমএস ভেলোসিটি, গড় বেগ, সম্ভাব্যতম বেগ, এরপর হচ্ছে বোলসম্যান ধ্রুবক, আর এর মান, তাই না, এগুলা কি এইখানে ইনক্লুডেড, ঠিক আছে? এইখান থেকে প্রায় ৮টা প্রশ্ন আসছে। তারপর খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু ও এর ক্ষতিকর দিক, এই পার্টটা থেকে বিগত ৮ থেকে ১০ বছরে, লাস্ট ৮ থেকে লাস্ট 8 to 10 ইয়ার্স প্রশ্ন তুলনামূলক বেশি আসতেছে। এখন খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু কী কী আছে, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, ব্রড অ্যাঙ্গেলে এই 4টা, ঠিক আছে? এবং এগুলোর ক্ষতিকর দিক যারা আমাদের ক্লাস করছে বেছে তারা জানো, আমি বারবার কি বলছি, এইখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে রিসেন্টলি, ঠিক আছে? হয়তো বিগত ২০ বছরে প্রথম ১০ বছরে হয়তো 2টা বা 1টা আসছে, এবং লাস্ট ১০ বছরে অনেকগুলো প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এটাও ভালো করে পড়া লাগবে। এরপর সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এখানে কি কি আছে, আমাদের পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, এগুলোর হু কর্তৃক অনুমোদিত মান, কোনটা কত হলে ভালো, কোনটা কত হলে খারাপ, থ্রিশোল্ড লিমিটিং ভ্যালু, অনুমোদিত মাত্রা, সর্বোচ্চ সহনশীল মাত্রা, এখান থেকে বিগত ২০ বছরে 6টা প্রশ্ন আসছে, বুঝতে পারছো? তো এটাও কিন্তু বেশ ভালোই গুরুত্বপূর্ণ। এরপর আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র, আমরা মূল ভগ্নাংশ, আংশিক চাপ, ডাল্টনের সূত্র, এইখান থেকেও কিন্তু বেশ ভালো সংখ্যক ম্যাথ বিগত বছরে আসছে। এবার আমাদের সময় ২২-২৩ সেশনে অনুশীলনের একটা প্রশ্ন ছিল একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, সেটা আমি পারি নাই, ঠিক আছে? মানে আমি ক্যালকুলেশন পারতাম, বাট তখন আমার ব্রেন কী বলে থট ব্লক খেয়ে গেছিলাম, এবং টাইমও ছিল না। এরপর এসিড ক্ষারক তত্ত্ব, খুবই কম পড়া, মাত্র হাফ পেজের পড়া, তাই না, মাত্র হাফ পেজের পড়া। আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস মতবাদ, তাদের অপর নাম এবং কোনটা কী বারে, এবং কয়েকটা উদাহরণ, এগুলো পড়লেই বিগত ২০ বছরে এখান থেকে 4টা প্রশ্ন আসছে, ঠিক আছে? আর কি আছে, গ্যাস সিলিন্ডারে গ্যাস সূত্রের প্রয়োগ, আমরা হচ্ছে এলপিজি সিলিন্ডার, এলএনজি সিলিন্ডার, এবার সিএনজি কি, এখানে হচ্ছে কি থাকে, আমরা এগুলো কিভাবে তৈরি করি, কোনটা কত চাপে থাকে, এবং আমরা হচ্ছে যে জুল থমসন ক্রিয়া অ্যাপ্লাই করি, এরকম গ্যাস সিলিন্ডার করার যে সূত্রগুলো আছে এখান থেকেও
4টা প্রশ্ন আসছে বিগত 20 বছরে। এরপর অ্যাসিড বৃষ্টি ও এর প্রতিকার। অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হওয়া লাগে, অ্যাসিড বৃষ্টিতে কোন কোন গ্যাস ভূমিকা রাখে কোনটা রাখে না, এখানে হচ্ছে অধক্ষেপণ অ্যাসিড বৃষ্টি, এখানে পিএইচ কত হতে পারে। তো অ্যাসিড বৃষ্টির মাত্র পড়া কত বলতে পারো, যদি আমি আমি বলি পড়া মাত্র 6 থেকে 7 লাইন, ঠিক আছে। এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এরপর মিঠা পানির উৎস গুরুত্ব, কোন উৎস থেকে আমরা হচ্ছে কত পার্সেন্ট পানি পাই, যেরকম হচ্ছে উত্তর মেরুর বরফ, ভূগর্ভস্থ পানি কত পার্সেন্ট পাই আমরা, এখান থেকেও 2টা প্রশ্ন আসছে। শেষ 2টা টপিক থেকে একটা একটা করে প্রশ্ন আসছে। শিল্পের গ্যাসীয় বজ্র দূষণ পরিস্থিতি আমরা প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক, দূষকের গ্রাহক, দূষকের সিঙ্ক, পারক্সিস্টার নাইট্রেট, পেঁয়াজ, তাই না? এগুলো আমরা ক্লাসে পড়ছি। এখান থেকেও কি প্রশ্ন একটা আসছে বিগত 20 বছরে। এবং বজ্রপাতের সময় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন আমরা কি পড়ছি, বায়োলজিক্যাল ফিক্সেশন, প্রাকৃতিক ফিক্সেশন, কৃত্রিম ফিক্সেশন। বায়োলজিক্যাল এখানে কী ছিল, লিগুমিনা জাতীয় উদ্ভিদ, মটর, শিম, ছোলা এগুলা। এরপর কি ছিল, এরপর ছিল হচ্ছে আমাদের প্রাকৃতিক, যেখানে হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন অ্যাক্টিভ হবে। এরপর কি ছিল আমাদের কৃত্রিম, যেখানে আমরা হ্যাবার পদ্ধতি এবং অসওয়াল পদ্ধতি, এর মাধ্যমে কি করি আমরা, এর মাধ্যমে আমরা কি করব, নাইট্রোজেন মাটিতে ফিক্সড করব। এবং আমি এখন যেহেতু তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও, আমি হচ্ছে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলেই তোমরা ওই গ্রুপে জয়েন হইলেই তোমরা পিডিএফ পেয়ে যাবা। ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে নক দিলেই আমি পিডিএফ দিয়ে দিব। তোমরা এই পিডিএফটা স্টোর করতে পারো, যাতে করে যখন তুমি এই চ্যাপ্টারটা আরেকবার রিভিশন দিবা তখন খুব ভালো করে একবার দেখতে পারো যে প্রশ্নটা কোন জায়গাতে বেশি আসে। এখন আমি এই 14টা টপিক একটু সামারি করব যে এইগুলা তুমি কি করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে টপিক নাম্বার 1, গ্রিন হাউস গ্যাস ও এর ক্ষতিকর প্রভাব। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা বক্স। তোমরা বইটা পড়ার সময় একটা বক্স পাবা, যেখানে প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের কোনটা হচ্ছে কত পার্সেন্ট গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে, এবং ওই গ্যাসের গ্রিন হাউস ইফেক্ট তৈরি করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড তুলনায় কত। প্রথমে কার্বন ডাইঅক্সাইড, এটা প্রায় 50% গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে, এবং তার তুলনায় তারিফ কত, 1% বা 1। তারপর হচ্ছে মিথেন গ্যাস, এটা হচ্ছে প্রায় 19% গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। কত, এটা প্রায় হচ্ছে 16%। এটা আমার ঠিক ইয়া নাই, এগুলো পড়ে ফেলবো। এরপর কি ছিল, এরপর হচ্ছে মিথেন গেল। এরপর সিএফসি গ্যাস কত পার্সেন্ট, 16%, প্রায় 15,000 গুণ বেশি শক্তিশালী তার তুলনায়, কিন্তু পরিমাণে কম থাকে, ঠিক আছে। এবং সিএফসিটা যেহেতু অত্যাধিক শক্তিশালী, তাকে আমরা কি বলি, সুপার গ্রিন হাউস গ্যাস, তাই না? কি বলি, সুপার গ্রিন হাউস গ্যাস। তো টপিক 1টা পড়ার সময় তোমরা এই বক্সটাতে ভালো করে ফোকাস করবা। তারপর গ্রিন হাউসের তাপমাত্রা কত, গ্রিন হাউস থেকে কোন রশ্মি বিকিরিত হয়, আয়ার রশ্মি, তাই না? কোন গ্যাসগুলো হচ্ছে বা কী জাতীয় অণুগুলা আমাদের গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে পারে। আমরা পড়ছিলাম যে 3 বা 3-এর অধিক পরমাণুযুক্ত যে অণুগুলো আছে বা গ্যাসগুলো আছে, তারা কি বিকিরিত আয়ার রশ্মিকে শোষণ করতে পারে, আমরা এগুলা পড়ছিলাম। তার পাশাপাশি আর কি ছিল বলতো, আর ছিল হচ্ছে এর ক্ষতিকারক দিক। এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরকম বিভিন্ন ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের কি ক্ষতি করে, শ্বাসনালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস, চোখে জ্বালা পোড়া, তাই না? এরকম বিভিন্ন সমস্যা করে। আমরা সেই ক্ষতিকর দিকগুলো পড়বো, এবং এটা হচ্ছে বলতে পারো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার পাশাপাশি গ্রিন হাউসের ক্ষতিকর দিকের মধ্যে হচ্ছে সিএফসি গ্যাসের হচ্ছে ক্ষতিকর দিক, সিএফসি গ্যাসের নামকরণ, সিএফসি গ্যাসের ব্যবহার, এবং সিএফসি গ্যাসের ব্যবহার হ্রাস করতে 1987 সালে কানাডায় যে চুক্তি হয়েছিল, মন্ট্রিয়াল চুক্তি, এগুলোও আমরা পড়ব, কেমন। এবং ওজোন স্তর কি ভূমিকা রাখে, এই সিএফসি গ্যাসটা কিভাবে ওজোন স্তরে ক্ষয় করে, এবং সিএফসি গ্যাসের যে ক্লোরিন মূলকটা ক্ষয় করে কে বলছে, সোসান সোলোমান। তো এরকম এই বিষয়গুলো আমরা দেখব। এবং এটা পড়ার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যদি আমাদের ক্রোমাস্টোনের পিরিয়ডটা পড়তে পারো, ঠিক আছে। যদিও এটা এখনও বাইরে বের হয় নাই, আমাদের ব্যাচ আপাতত আমরা 8 মাস ব্যাচ চলবে, ব্যাচ চলাকালীন আমরা পিডিএফটা বের করবো না, ঠিক আছে। এই ব্যাচ শেষ হলে তখন আমরা না হয় পিডিএফটা উন্মুক্ত করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের পিডিএফটা পড়তে পারলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর সেকেন্ড টপিক হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, সূত্র এবং রাশিগুলোর একক। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আমরা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, তার পার্থক্যটা খুব ভালো করে পড়বো। একটা বক্স দেওয়া আছে, বাস্তব এবং আদর্শ গ্যাসের পার্থক্য। বাস্তব এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যামাগার বক্ররেখা কী ছিল, পিভি বনাম
পি যে রেখাটা আছে সেইখানে কীরকম, কোন গ্যাসের ক্ষেত্রে রেখাটা কীরকম হবে, জেটের মান বা সংকোচনশীলতার গুণাঙ্কের মান একের বেশি হলে কম হলে কি হবে, কোন গ্যাসের মান কম হবে, কোন গ্যাসের মান বেশি হবে, বেশি হলে কার হচ্ছে পেষণযোগ্য বেশি, কোনটা পেষণযোগ্য কম, কাকে তরল করা সহজ, তরল করা কঠিন। তার পাশাপাশি বিভিন্ন হচ্ছে সূত্র আছে, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ব, পিভি ইকুয়াল এনআরটি, সেখানে আর এর হচ্ছে 5টা মান, বোল্টজম্যান ধ্রুবক, কে তার 2টা মান, একক, ঠিক আছে, এগুলা পড়ব। এবং বিভিন্ন তাপগতীয় রাশি যেরকম হচ্ছে আয়তন, চাপ এবং কি তাপমাত্রা, এগুলার বিভিন্ন মান, এসটিপিতে মান, এরপর হচ্ছে এসএটিপি, এরপর এনটিপি, এতে মান কত, এখান থেকেও বেশ ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এখানে পড়বো। এবার বাস্তব গ্যাসে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, সেইখানে কোনটা কি মিন করে, এ হচ্ছে কি চাপ সংশোধন ফ্যাক্টর, বি কি আয়তন সংশোধন ফ্যাক্টর। তো এই বিষয়গুলো আমরা পড়বো। এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে 4টা কালার দিয়ে আমাদের দাগানো বইয়ে দাগানো আছে। যারা বেচার আছো পোলাপান, তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই 4টা কালার দেখে আশা করি বুঝতে পারবা। যেখানে পিঙ্ক কালার কি মিন করে, পিঙ্ক কালার মানে হচ্ছে বিগত বছরে ভর্তি পরীক্ষা আসছে। তারপর হচ্ছে ইয়েলো মানে কি, ইয়েলো মানে হচ্ছে মাস্ট টু নো, মানে তোমাকে জানতেই হবে। গ্রিন মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং ব্লু মানে হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। তো এইভাবে 4টা কালার দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার আমি দাগাই দিছি। ওই বইটা ভালো করে পড়লে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর 3 নাম্বার সবচেয়ে বেশি প্রশ্ন কোনটা আছে, বায়ুমণ্ডলের গঠন, উপাদান এবং কাজ। কি আছে, আমাদের বায়ুমণ্ডলের বিস্তৃতি কত, 500 কিলোমিটার। বায়ুমণ্ডলে হচ্ছে গ্যাস উপাদানের ভর, তারপর সংযুক্তি, চাপ, বিভিন্ন তাপমাত্রা এবং চাপের ভিত্তিতে কয়টা স্তরে ভাগ করে, 4টা স্তর, তাই না? এই 4টা স্তরের রেঞ্জ কত, তাপমাত্রা কত, ল্যাপস রেট, চাপ, বিশেষ ভূমিকা, কোথায় ঝড় বৃষ্টি হয়, কোথায় কোন বিমান চলে, কোনটা শীতলতম স্তর, কোনটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, শান্ত মণ্ডল, থার্মোস্ফিয়ার, কোন জায়গায় আয়ন থাকে, কোন জায়গায় হচ্ছে বেতারশ্মি ফিরে আসে। তো এরকম টপিকগুলা একদম ভালো করে মেন বই থেকে পড়ে ফেলবো। ঠিক আছে, তার পাশাপাশি আর কি আছে, এই যে কাজ বললাম, স্তর, গঠন, এগুলা পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, এখানে মুখ্য উপাদান, গৌণ উপাদান, হোমোস্ফিয়ারে কোনগুলো আছে, হেটেরোস্ফিয়ার কোনগুলো আছে, এগুলা ভালো করে পড়বো। মুদ্রা কথা হচ্ছে দাগানো বইটা তুমি পড়তে পারলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি দাগানো বইটা দাগাইছি মূলত এই চ্যাপ্টারগুলা অ্যানালাইসিস করে। ঠিক আছে, ওকে। এরপর 4 নাম্বার টপিক হচ্ছে বয়েলের সূত্র এবং ম্যাথ। কোনটা, P1 V1 ইকুয়াল P2 V2, এই সূত্র তার গ্রাফ এবং এখানে কোনটা স্থির থাকে এবং এই সূত্র অ্যাপ্লাই করে যে ছোটোখাটো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো সলভ করা যায়। এইখান থেকে অনেকগুলো প্রশ্ন বিগত বছরগুলোতে প্রায় 20 বছরে 9টা প্রশ্ন আছে, মানে তুমি বলতেই পারো প্রতি 2 বছরে একটা করে প্রশ্ন শুধুমাত্র এই বয়েলের সূত্র থেকে আসছে। এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো সবগুলো টপিকই লিখে দিচ্ছেন। আমি টপিকটা লেখাটা গুরুত্বপূর্ণ না, আমি সবগুলো টপিকই লিখবো। আমার কাজটা কি, তোমাকে বুঝতে হেল্প করা যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। ঠিক আছে, আশা করি এই পিডিএফটা পেয়ে গেলে এটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। ক্লিয়ার, ওকে। তাহলে বয়েলের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, একদম ভাজা ভাজা করে ফেলবা, তাপমাত্রা পড়ে ফেলবা, পরমাণু তাপমাত্রা হিসেবে যা আছে সব পড়ে ফেলবা। ঠিক আছে, টপিক নাম্বার 5 হচ্ছে গ্যাসের কণার গতিশক্তি হিসাব। সূত্র কি আছে, 3/2 nRT। এটা হচ্ছে 1 মোল হইলে, যদি একটা কণা হয় তাহলে 3/2 কেটি। এই সূত্রগুলো অ্যাপ্লাই করা। তার পাশাপাশি বিভিন্ন প্রকার ব্যাগ আছে, আরএমএস ভেলোসিটি, তারপর হচ্ছে গড় বেগ, সম্ভাব্যতম বেগ, এখানে সূত্র, তাদের অনুপাত, কোনটা বেশি কোনটা কম, এখানে হচ্ছে গতিশক্তি। তার পাশাপাশি হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ যেটা আছে, পিভি ইকুয়াল 1/3 mNc²। এর প্রত্যেকটা বিষয় থেকে বিগত বছরে বেশ ভালো প্রশ্ন আসছে। কয়টা, 8টা প্রশ্ন আসছে বিগত 20 বছরে। ঠিক আছে, ভালো করে পড়বা। এরপর আবার 6 নাম্বার টপিক হচ্ছে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু এবং এর ক্ষতিকর দিক। ভারী ধাতু 4টা আছে, তাই না? কি কি আছে, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড এবং ক্যাডমিয়াম। এগুলোর ক্ষতিকর দিকটা বেশি ইম্পর্টেন্ট এবং 2-1টার উৎস পড়বা, উৎস বা সোর্স। কোন জায়গা থেকে, ক্রোমিয়াম মেনলি কই থেকে আসে, আমাদের চামড়া শিল্প। লেড কই থেকে আসে, লেড স্টোরেজ ব্যাটারি। আর্সেনিক কই থেকে আসে, আমাদের হচ্ছে ভূগর্ভস্থ পানি, তাই না? এবং এর ক্ষতিকর দিকগুলো হচ্ছে আল্লাহর নাম নিয়ে একদম মুখস্থ করে ফেলবা। আর্সেনিক কি কি হতে পারে, হতে পারে ব্ল্যাক ফুট ডিজিজ, ক্যারাটিনাইজেশন, ফ্যাটি লিভার, স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, তাই না? এইগুলা। এছাড়া কি, অপরিণত ভ্রূণের বৃদ্ধি, ভ্রূণের জন্মগ্রহণ করা। ক্রোমিয়াম কি হতে পারে, ক্রোমিয়ামে হিমোগ্লোবিন কর্তৃক আরবিসি শোষণে বাধা পেতে পারে, অ্যানিমিয়া হতে পারে,
প্রস্টেট ক্যান্সার সেটাও হতে পারে। লেড খুবই গুরুত্বপূর্ণ, দাঁতের মাড়ি নীলাভ, মৃত সন্তান প্রসব, বুদ্ধিবৃত্তিক বা আইকিউ হ্রাস পাওয়া, এবং এখানে কি হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। ক্যাডমিয়াম হচ্ছে অস্টিওপোরোসিস, ইটাই ইটাই বা আউচ আউচ, তারপরে কিডনিতে পাথর, তাই না? এরকম বিভিন্ন যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো সুন্দর করে বই থেকে কি করবা, আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা, স্কিপ করার কোনো সুযোগ নাই। 7 নাম্বার টপিক, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে আমাদের? পিএইচ আছে, ডিজলভড অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টোটাল ডিজলভ সলিডস, এবং কি ক্ষর পানি বা ক্ষরতা। ঠিক আছে, ক্ষর পানি বা ক্ষরতা। এই বিষয়গুলো একদম ভালো করে পড়ে ফেলবা। আমি একটু বলি, পিএইচের ক্ষেত্রে হচ্ছে হু কর্তৃক অনুমোদিত মান এবং বিশুদ্ধ পানি পিএইচ মান পড়লেই এনাফ। ডিও আমরা কি দিয়ে পরিমাপ করি, আদর্শ মান, অনুমোদিত মান। বিওডি আমরা হচ্ছে কীভাবে হিসাব করি, সূত্রগুলো হচ্ছে, এবং কোন শর্তে আমরা হচ্ছে বিওডি ক্যালকুলেশন করব। সিওডি, টিডিএস এর মানগুলো পড়ব। পানির ক্ষরতা কয় প্রকার, কোন জাতীয় লবণ থাকলে কোন প্রকার ক্ষরতা হবে, এবং সেই উভয় ক্ষরতা করতে আমরা কোন পদ্ধতি ইউজ করি সেগুলা পড়ব। ঠিক আছে, গেল 7 নাম্বার। বুঝতে পারছি কেন পড়বো এটা? আচ্ছা, যারা বেচার আছো দেখানো বই পড়লেই হবে। দেখানো বইটা দেখলেই তোমরা আমাদের এই পিডিএফ আমি দিয়ে দিব, এটা দেখবা আর দেখানো বইটা পড়বা। এরপর এরপর হচ্ছে আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র। এখানে আমরা 3টা জিনিস পড়বো ব্রড অ্যাঙ্গেলে। একটা হচ্ছে মূল ভগ্নাংশ বের করা, একটা হচ্ছে মূল ভগ্নাংশ বের করা, একটা হচ্ছে আংশিক চাপ বের করতে পারা। কই থেকে? মোট চাপ থেকে। ঠিক আছে, এবং ছোটোখাটো ম্যাথ পারা। এই 3টা জিনিস তোমার ক্লিয়ার করতে পারলেই মোটামুটি এইখান থেকে এর বাইরে প্রশ্ন আসবে না, এবং এগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করছি, তাই না? বলো, এগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করছি। কি করবা? এগুলা দেখানো বই থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলবা। আশা করি যারা ক্লাস করছো ওদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে। এরপর হচ্ছে 9 নাম্বার টপিক, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার করে নাকি গ্যাস সূত্রের প্রয়োগ, যেটা আমরা কি ইউজ করি, এলপিজি গ্যাস। তার সংযুক্তি কি মেডিকেলে আসছে, সিএনজি। তার সংযুক্তি এলপিজি কি থাকে, এলএনজি, এবং কোনটাই হচ্ছে কোন গ্যাস থাকে। এখানে হচ্ছে 75% প্রোপেন ও 25% প্রোপেন, 75% বিউটেন। এইখানে 95 থেকে 96% কি থাকবে, মিথেন থাকবে। এইখানেও মিথেন গ্যাস থাকবে। এইটার ক্যালোফেরিক মান হচ্ছে 94,000 কিলো জুল পার মিটার কিউব। এই দুটো কত, 38,000 কিলো জুল পার মিটার কিউব। এবং সিএনজি বা এলএনজি তুলনায় কী হবে, এলপিজি ক্যালোফেরিক মান 2.47 গুণ বেশি। এগুলা পড়ছো না? এবার এলপিজিতে আমরা 6 এটিএম চাপে হচ্ছে গ্যাসগুলোকে রাখি, যার নিচের 85% কী হবে, তরল থাকবে, এবং উপরের 15% গ্যাস থাকবে। এগুলো পড়ছি না আমরা ক্লাসে, বলো? এগুলা খুব সুন্দর করে দেখানো বই থেকে পড়ে ফেলবা। কেমন? আমরা পরের টপিকে যাই। 10 নাম্বার টপিক হচ্ছে অ্যাসিড ক্ষারক তত্ত্ব। 3টা মতবাদ তোমরা যা ক্লাস করছো তোমরা এখন বুঝতে পারবা কি পড়লে হবে। প্রথমে হচ্ছে আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস আরহেনিয়াস তার আমরা হচ্ছে তার সংজ্ঞাগুলো পড়ব, তার সাফল্য, সীমাবদ্ধতা, এবং তার অপর নাম কি, আয়নিক মতবাদ, এবং কয়েকটা উদাহরণ। শেষ। এবার কি, ব্রনস্টেড, লাউরি, ব্রলা। ঠিক আছে, ওদের সংখ্যাটা পড়ব। আরহেনিয়াস থেকে লাউরিতে ক্ষারকের সংখ্যা বাড়ছে, এখানে উদাহরণ পড়ব। এবং ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতে কি আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক তত্ত্ব পাই, তাই না? সেটা পড়ে ফেলবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার লেখাটা গুরুত্বপূর্ণ না, আমার লেখা হিজিবিজি হোক, ডাজেন্ট ম্যাটার। তোমরা আমার কথাগুলো শুনো এবং এগুলা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এরপর কি ছিল, লুইস মতবাদ। এই ব্রনস্টেড অপর নাম কি, এটা প্রোটনীয় মতবাদ অপর নাম। লুইস মতবাদ অপর নাম কি, ইলেকট্রনীয় মতবাদ। সেখানে আমরা সংখ্যাগুলো পড়ব, এবং এখানে কি বাড়ে, অ্যাসিডের সংখ্যা বাড়ে। এবং লুইস মতবাদে লুইস অ্যাসিডের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ব। এবং এইখানে আরেকটা জিনিস কি আছে, উভধর্মী পদার্থ। কি বলছিলাম, হাইড্রোজেন যুক্ত যে কোনো ঋণাত্মক আয়ন কি হবে, উভধর্মী হবে। ঠিক আছে, এইগুলা ক্লাসে ভালো করে বলা হয়েছে। আমার দাগানো বইটা পড়বা। এই চ্যাপ্টারের দাগানো বইটা পাবলিক আছে, তোমরা হচ্ছে নক করলে আমাকে আমি দিয়ে দিব, সমস্যা নেই। 11 নাম্বার কি আছে, অ্যাসিড বৃষ্টি ও এর প্রতিকার। অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি পানির পিএইচ 5.6 আর কম হওয়া লাগবে। কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করলেও এটা করতে পারে না, পিএইচের মান 5.6 এর কম করতে পারে না, যার ফলে কি হবে না, অ্যাসিড বৃষ্টিতে তার কোনো ভূমিকা নাই। মেনলি সালফারের অক্সাইড এবং কি নাইট্রোজেনের অক্সাইড, এগুলো কি করে,
অ্যাসিড বৃষ্টি তৈরি করে, উৎপন্ন কী হবে? সালফিউরাস বা সালফিউরিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড। কেমন? এগুলা পড়বো। এবং অ্যাসিড বৃষ্টি ক্ষতিকারক দিক সেটাও পড়বো, যেরকম পাথর ক্ষয় হয়ে যাওয়া, দালান ক্ষয় হওয়া, তাই না? পড়ে ফেলবো। এরপর কি আছে? মিঠা পানির উৎস এবং গুরুত্ব, প্রথমত দুইটা আসছে। কি ছিল? প্রথম সবচেয়ে বড় উৎস কোনটা? উত্তর মেরুর বরফ বা হিমবাহ। তারপর কোনটা? ভূগর্ভস্থ পানি। এই উৎসগুলো পড়বো এবং ভূগর্ভস্থ পানির কতগুলো উৎস আছে সেগুলাও ভালো করে পড়বো। কেমন? ঠিক আছে, ওকে, বলার কিছু না এটা, এগুলো গুরুত্বপূর্ণ কম। 13 নম্বর হচ্ছে শিল্পের গ্যাসীয় বজ্র দূষণ। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। দূষণের প্রকারভেদ কি আছে? দূষকের প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষক। আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি বায়ু দূষক তার উদাহরণ খুব ভালো করে পড়ব। দূষকের গ্রাহক এবং সিঙ্ক, বলছিলাম না? গ্রাহক মানে কারা? যারা ক্ষতিগ্রস্ত হবে। সিঙ্ক কারা? যারা গ্রহণ করবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এগুলা পড়ব এবং এগুলার কি ক্ষতিকারক দিকগুলা পড়ব। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট টপিক হচ্ছে কি? বজ্রপাতের সময় কি মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। তিনটা উপায়, একটা হচ্ছে প্রাকৃতিক, কখন হবে? বজ্রপাতের সময়। একটা হচ্ছে বায়োলজিক্যাল, কখন হবে? এই যে শিম জাতীয় মটর শিম ছোলা, তাই না? এগুলার মূলে কি থাকে? বিভিন্ন নোডিউল থাকে যেখানে মৃতজীবী ব্যাকটেরিয়া থাকে এবং এরা কি বাতাস থেকে নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে। আরেকটা কি? কৃত্রিম, যেরকম কি আছে? হ্যাবার পদ্ধতি, হ্যাবার পদ্ধতি। আরেকটা কি? অসওয়াল পদ্ধতি। হ্যাবার কি হবে? অ্যামোনিয়া। অসওয়ালে কি হবে? নাইট্রিক অ্যাসিড। কোনটায় কি প্রভাবক? তাপমাত্রা, চাপ, এগুলা ভালো করে পড়ে ফেলবো। শেষ। এই 14টা টপিক থেকেই এখন বলতে পারি ভাই আপনি তো 14টা টপিকে পুরো বই কভার করে দিয়েছে, তাই না? হ্যাঁ, কভার করছি, বাট আমার কি ছিল ইন্টেনশন, তোমাকে বুঝতে হেল্প করা যে প্রশ্নের রিপিটটা কোন জায়গা থেকে বেশি হয়। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্তই। যদি এরকম চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও আরও আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4টা করে এরকম ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম, টাটা।